শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছে রঞ্জিত শেখার। শুরুতে শিরোনাম। বানের জলের সঙ্গে লড়ছেন 5 জেলার বাসিন্দারা। সুপেয় খাবার পানির সংকট, আরও এক মৃত্যু দুর্গত এলাকায় সেনাবাহিনী। বৃষ্টি এলে হাঁটু পানি, জলাবদ্ধ অলিগুলি থেকে রাজপথ। দূষণ যানজটে বিপর্যস্ত জীবন, শেষ কোথায় জবাব খুঁজছেন নগরবাসী। সেপ্টেম্বর থেকে 5 জেলায় শিশুদের জন্য 1000 শয্যার বিশেষ সেবা। আন্দোলন সংগ্রামে ঢাকা মেডিকেলের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রী। একটি গুলিতে বিপন্ন শিশু মুসার ভবিষ্যৎ, চিকিৎসা নিয়ে গড়িমসির অভিযোগ। জুলাই যোদ্ধা স্বজনদের অনিশ্চিত জীবন। মোহাম্মদপুরে বাসায় ঢুকে ব্যবসায়ের ওপর হামলা, ভিডিও কলে দেখানো হয় বড় ভাইকে। মামলায় আসামি 15, গ্রেপ্তার 4। লালমনিরহাট সীমান্তে 9 জনকে পুশিন, জয়পুরহাট ও পঞ্চগড়ে 16 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত বিজিবি। দেখছিলেন শিরোনাম। টানা বর্ষণের পর সৃষ্ট বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। সুপেয় পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়ক ডুবে গিয়ে ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ। প্রাণ তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। পানির নিচে ঘরবাড়ি, ডুবে আছে রাস্তাঘাট, দুর্বিষহ জীবন পানিবন্দী মানুষের। কক্সবাজারে থেমে থেমে এখনও হচ্ছে বৃষ্টি। 5 উপজেলায় নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। এর মধ্যে চকরিয়ার ভোগান্তি সবচেয়ে বেশি। প্রশাসনের হিসাবে জেলায় পানিবন্দী 2.5 লাখ মানুষ। আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে গত কালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমেছে, তবে কমেনি দুর্ভোগ। বন্ধ রয়েছে বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। 3 দিন ধরে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে অনেকের, সেখানেই রান্না খাওয়া, অপেক্ষা ঘরে ফেরার। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে, পর্যাপ্ত খাবারের অভাব এবং ওরা খুব দুর্ভোগে আছে। আমরা আশ্রয়কেন্দ্রে আছি, এখানে ভীষণ কষ্টে আছি। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। আমরা এখানে এখন খাইতে পারতেছি না, লইতে পারতেছি না। এই এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক, ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। উজানের ঢলে ফেনীতে ঝুঁকিতে পড়েছে নদীতীর রক্ষাবাঁধ। পানিবন্দী হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানি বাড়লে আমরা আতঙ্কের ভিতরে থাকি। এখানে এখন আজকে 2 দিন একটা বাঁশের মুয়া যদি ভিতর গাঙ্গের ভিতরে যাইয়ে ভাঙনা ভাঙতে, আর নইলে 1.5 ফুট জায়গা আছে বাকি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পানি উন্নয়ন বোর্ড ওইখানে 3 বার কাজ করছে। আমার কথা হলো, যদি একবার যদি করার মতো করে তো দ্বিতীয়বার তো আর করা লাগে না। তো এখানে 3 বার করছে। তো এখানে পানি উন্নয়ন বোর্ড, আমি যদি এই কথাটা বলি এটা মিথ্যা হবে না। এখানে চোর ডাকাতের উন্নয়ন হতেছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় বিভিন্ন জায়গায় ডুবে আছে ফসল, ভেসে গেছে মাছের ঘের। হাসিবুর রহমান, স্টার নিউজ। আকস্মিক বন্যা দুর্গতদের সহায়তায় চট্টগ্রামের 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানবো, সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রোকন উদ্দিন। রোকন, ত্রাণ সহায়তা কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকা কেমন দেখছেন এবং বিপর্যস্ত যারা আছেন তাদের অবস্থা এখন কি? রঞ্জু, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে সকাল থেকে আমরা এখানে খবরগুলো দেখাচ্ছিলাম, সাধারণ মানুষদেরকে আমরা জানাচ্ছিলাম যে এই যে এলাকাটি রয়েছে এখান থেকে আসলে সেনাবাহিনী কিন্তু শুরুতেই সকাল 10টা থেকেই তাদের যে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রম সেটি শুরু করে। আমরা যদি একটু দেখাই যে এখনও একটি স্পিডবোটে করে সেনাবাহিনী কিন্তু এখান থেকে ঢেমসা হয়ে নলুয়া হয়ে তারা চরতি ইউনিয়ন যেটি আছে সেখানে যাবে। সেখানে এই যে ত্রাণ এবং বিশুদ্ধ পানি সেগুলো তারা আসলে সেখানে বিতরণ করবেন। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে চট্টগ্রামের এই যে সাতকানিয়া উপজেলা, এখানে কিন্তু প্রায় 70 থেকে 90% কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ফলে মানুষের যে দুর্ভোগ
সেটি কিন্তু একেবারে চরম আকার ধারণ করেছে। এখানে ছোট ছোট নৌকা করে তারা বিভিন্ন জায়গা থেকে এই যে মহাসড়কটি রয়েছে চট্টগ্রাম কক্সবাজার, সেখানে তারা আসছেন এবং সেই রোডের আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে তারা আসলে বাজার সদাই করছেন। এবং আপনাকে যদি বলে রাখি যে অনেক জায়গায় যে ত্রাণ কার্যক্রম যে পরিচালনা করছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, তারা বলছেন যে আসলে যেই পরিমাণ তাদের কাছে ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটি আসলে তাদের যে পরিমাণ আসলে তারা দুর্ভোগে পড়েছেন, যেই পরিমাণ মানুষ পানিতে বসবাস করছেন বা পানির নিচে তাদের যে ঘরবাড়ি তৈরি করছে সেই অনুযায়ী আসলে তাদের যে ত্রাণ সেগুলো আসলে অপ্রতুল, সেই বিষয়টি আসলে তারা বলছেন। এ ছিল আমার কাছে সবশেষ। তখন আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমার আরো দুই সহকর্মী বান্দরবান এবং কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন। শুরুতে চলে যেতে চাইবো বান্দরবানের সহকর্মী নিবি সাহার কাছে এবং জানতে চাইবো সেখানে বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটছে, আপনি জানাচ্ছিলেন বিভিন্ন সময়ে। এখন আপনি যে এলাকায় আছেন সেখানকার কি অবস্থা জানাবেন? রঞ্জু, এখন আমি আছি চট্টগ্রাম থেকে বান্দরবান শহরে যাওয়ার যে পথ সেই পথে, এবং এই পথে কিন্তু সকালে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আসলে ভূমিধস পাহাড় ধস হয়েছে এবং পাহাড় ধসের কারণে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে কিছুক্ষণ যে আমার পেছনের যে রাস্তা সেই রাস্তাটি বন্ধ হয়েছিল। পরবর্তীতে স্থানীয়রা এই গাছ কেটে আসলে রাস্তাটি তারা আসলে আবারও ফাঁকা করে দিয়েছেন এবং এখন কিন্তু যানবাহন চলাচল করছে। একটু সকালের চিত্র যদি আপনাকে বলি যে গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছিল, পাশাপাশি নদীর পানি সেটিও কিন্তু আবারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে রাতের টানা বৃষ্টির ফলে কিন্তু আমরা সকাল থেকে এইখান থেকে শুরু করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রুট থেকে শুরু করে আরও কিছুটা দূর পর্যন্ত কিন্তু আসলে বেশ কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এইসব পাহাড় ধসের ঘটনায় কিন্তু কেউ আহত হননি। তবে স্থানীয় প্রশাসন আসলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক করেছে যে কোনোভাবেই এখানে থাকার মতো কিংবা বসবাস করার মতো অবস্থা নেই, এমন তথ্য তারা স্থানীয়দের জানিয়ে গেছে। তবে আমরা দেখছি যে এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু পাহাড় ধসের যে শঙ্কা সেটি আসলে থেকেই যায় এবং এই পথ দিয়েও যারা আসলে যাচ্ছেন তারাও কিন্তু এক প্রকার বলা যায় যে সতর্কতা অবলম্বন করেই যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা বান্দরবনের পাহাড় ধসের সবশেষ খবর। রঞ্জু। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে সহকর্মী যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে মুহিবের কাছ থেকে জানতে চাইবো সেখানে তো বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে এবং পানিবন্দী আছেন মানুষ, সেখানকার কি অবস্থা এখন জানাবেন? আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের পেকুয়া উপজেলা এবং চকরিয়ার মাঝামাঝি বড়ইতলী এলাকায়, যেখানে আসলে গেল কয়েকদিন ধরেই পানিবন্দী অবস্থায় রয়েছে 50,000-এর অধিক মানুষ। এই ইউনিয়নটি আসলে বিশাল এলাকায় সীমাবদ্ধ এবং এই এলাকাগুলোতে সড়ক পথ যেটি ছিল সেটি সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম পানির নিচে এখনো তলিয়ে রয়েছে। এই এলাকাটির একটি অংশ এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখনো অন্যান্য জায়গায় যেমন কক্সবাজার সদর, রামু এই এলাকাগুলোতে কিছুটা পানি কমলো এবং অন্যান্য চকরিয়ার অন্য পাশে কিছুটা পানি কমলো, কিন্তু এই এলাকার বিস্তীর্ণ যে এলাকা এটি আসলে পানির মধ্যে এখনো বন্দী রয়েছেন। এই এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র যেতে পারেনি, কারণ আশ্রয় কেন্দ্রগুলোও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা সকালের সংবাদ বা দুপুরের সংবাদে দেখাচ্ছিলাম যে আসলে আশ্রয় কেন্দ্রগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেও তাদের আশ্রয় হয়নি। তবে এখানে জেলা প্রশাসন বলছে 648টি আশ্রয় কেন্দ্রের মধ্যে যার 90টির অবস্থান হচ্ছে চকরিয়া, সেই আশ্রয় কেন্দ্রগুলোর বেশিরভাগই কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানে মানুষের অবস্থান নেই। মানুষ অবস্থান নিয়েছে রেল স্টেশন বা রেল লাইনের যেই বাঁধ রয়েছে বা রেলের সড়ক যেখানে রয়েছে উঁচু জায়গাগুলোতে গিয়ে তাঁবুতে এবং তিরপল দিয়ে অনেকে বাসা করে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে গবাদি পশু থেকে শুরু করে মানুষ গবাদি পশু একসাথেই মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে মূলত পানিবন্দির এমন হাহাকার অবস্থা, সুপেয় পানি এবং শুকনো খাবারের। যদিও আমরা কিছুক্ষণ আগে
কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি ইতিমধ্যে চকরিয়ার যে কোনাকালী বা মাতামুহুরীর নবগঠিত উপজেলা কোনাকালী এলাকায় শুকনো খাবার বিতরণ করছেন। তিনি আমাকে জানিয়েছেন 1000 পরিবারের মাঝেই তিনি চিড়া এবং চিনি, তেল এবং সুপেয় পানির 2 লিটার করে বোতলের একটি করে প্যাকেট আসলে এই মুহূর্তে প্রাথমিকভাবে তারা আসলে পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছেন। যদিও এই এলাকাগুলোর যারা বন্যা কবলিত এলাকায় রয়েছে বা পানিবন্দী অবস্থায় রয়েছে তারা বলছেন এই সমস্ত ত্রাণ আসলে তাদের জন্য খুবই অপ্রতুল, এবং এখানে আসলে পানি নিষ্কাশনের যদি সময় লাগার বিষয়টি বলি, সুইচ গেটগুলোতে আসলে অসাধু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বাদ দিয়েছেন এবং সুইচ গেটগুলো মাছ চাষের জন্য বন্ধ রেখেছেন। এখন পর্যন্ত অনেক সুইচ গেট কিন্তু খোলা না হওয়ায় মূলত এই পানি আসলে নামতে পারছে না। বৃষ্টি থেমে থেমে হচ্ছে, মুষলধারে না হলেও থেমে থেমে মোটামুটি বৃষ্টি অব্যাহত রয়েছে। মুহিবুল্লাহ মুহিব, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আমাদের সহকর্মী চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি এবং বৃষ্টির যে দুরবস্থা সেটা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। টানা বৃষ্টিতে মানবিক বিপর্যয় চলছে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায়। স্বজন হারিয়েছে কমপক্ষে 20টি পরিবার, সহায় সম্বল হারিয়েছেন অনেকেই। এর মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। আক্রান্ত এলাকার প্রত্যেকেরই লড়াই চলছে পানির জলের সাথে। মুহিবুল্লাহ মুহিবের ছবিতে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা হাসিনা বেগম কুড়েঘরের জীবন শেষে নতুন ঘরের স্বপ্ন বুনেছিলেন। তবে বেড়িবাঁধের ভাঙন ভাসিয়ে নিয়ে গেছে হাসিনা বেগমের স্বপ্নকে। হাসিনা বেগমের মতো আরও অনেকের সাজানো সংসার উলটপালট হয়ে গেছে। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। নষ্ট হয়েছে ঘরবাড়ি। সব হারিয়ে অনেকের কপালেই এখন দুশ্চিন্তার ভাঁজ। কোমর উপর উঠে গেছে, এখন বাচ্চা এবং বাচ্চা ফ্যামিলি সবাই খুব দুর্ভোগে আছে। গতকাল সকাল থেকে বাড়িতে 1 হাঁটু পানি, আজকে কোমর পর্যন্ত হয়ে গেছে। থাকা খাওয়ার কোনো হিসেব নেই, সবে নষ্ট হয়ে গেছে। ফ্রিজ, কাঠ হঠাৎ করে অতর্কিত অবস্থায় রাত 12টা-1টার দিকে পানি ঢুকছে, যার কারণে কোনো প্রস্তুতি ছিল না আমাদের। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, বেঁচে থাকার লড়াইটাও এখানে চরম দুর্বিষহ। চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। এরই মধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থারও বেহাল অবস্থা। সড়ক যোগাযোগ বন্ধ, নেই বিদ্যুৎও। গামছা পিঁধিয়ে বাড়ি থেকে বাড়িছি, আমাদের খানা দাওয়া কোনো হিসেব কিতাব নাই। খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে কোনো মতে থাকা যাচ্ছে না, তাই নিরাপদ স্থানে আমরা চলে আসতেছি। কিছু সাহায্য সহযোগিতা ফাটে বলে আরো বেশি অনুরোধ করি। বাচ্চাগুলো এখানে অসুস্থ, ওনারা কেন করি ভালো ট্রিটমেন্ট করতে পারবেন, এখানে চিকিৎসা সুবিধা লাই আর এক কানা করি তৎপরতা করি বললাই। বানভাসীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। কোনাখালীর পুরুত্তাখালী একটা বাঁধ ছিল পানি উন্নয়ন বোর্ডের, এটা ভেঙে গিয়েছে। এখানে আমাদের প্রশাসক সহ স্থানীয় লোকজন আছে, পানি একটু ঢুকতেছে এবং প্রত্যেকটা ইউনিয়নে এগেনস্টে আমরা চকরিয়াতে 20 টন এবং মাতামুহুরীতে আরো 10 টন আমরা ইউনিয়ন পরিষদের অধীনে আমরা বরাদ্দ দিয়েছি। বন্যা কবলিতরা বলছেন, নদী খাল দখলমুক্ত করার পাশাপাশি সময়মতো ড্রেজিং করলে এই দুর্যোগ মোকাবিলা সম্ভব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বন্যায় ঘরবন্দি মানুষের কাছে আরেক আতঙ্ক বিষধর সাপ। বান্দরবান সদরে ভেসে বেড়াচ্ছে সাপ, যা ঢুকে পড়ছে ঘর ও ভবনেও। এই আতঙ্কের পাশাপাশি ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বাসির আহমেদের ছবিতে নিবিশাহার রিপোর্ট। এমন দৃশ্য যেন ইঙ্গিত দেয় এক ভয়াবহ অভিজ্ঞতার। বন্যায় শুধু নৌকা নয়, উঁচু ভবনের প্রবেশেও এক প্রকার চ্যালেঞ্জ। বাড়ি না ছাড়া কয়েকশো মানুষ বান্দরবানের মূল শহরের আর্মিপাড়ায় আটকে আছেন পানিবন্দী অবস্থায়। শিশু, বৃদ্ধ আর অসুস্থদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে সময়। আজকে 4 দিনে ঘরবন্দি অবস্থা আছি, এখন অসহায় হয়ে গেছে যে মানে কোনো দিকে লড়তে পারতেছি না, অসুস্থ মানুষ। আমরা কি ঘর জেনে নিব নাকি বাইরে হবো? এখন তো ওখানে যদি জানলো যাই ঘর জিনিস তো নষ্ট হয়ে যাবে। ময়লা পানি বেশি আর পানি আবারও বাড়তেছে, কিছু রাতকে সারা রাত পানি বৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে বহুগুণ। বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে সাপ, দেখা যাচ্ছে স্থানীয়দের ঘরবাড়িতেও। সাপ আছে, বিচ্ছু আছে, কিছু পাহাড়ি অনেক
বিশুদ্ধের অনেক কিছুই পাওয়া যায়। সাপ ঘরের মধ্যে আজকে পিড়েই একটা মারছি, আমি নিজে ঘর ধুতে যাইয়া। অনেকের অভিযোগ এখন পর্যন্ত ত্রাণ হিসেবে শুধু বিশুদ্ধ পানির বোতল পেয়েছেন, পর্যাপ্ত খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যা হওয়ার কারণে মানুষের কাছে এখনো ত্রাণ বিতরণ আসে নাই। মানুষ খাবার পানিতে অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। দিনমজুরের মানুষ ঢালাইয়ের কাজ করে, রিক্সা চালায়, কেউ ডেলি কাজ করে খায়, কিন্তু তাদের মধ্যে যে খানা দানা যে পৌঁছানোর মাত্র যে একটা সহযোগিতা এখন তোমার উপজেলা থেকে আসে নাই, ডিসি থেকে কোনো সাহায্যই আসে নাই। এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমায় 5 দিন পর উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্ভোগ আর সাপের আতঙ্ক দুটোই কাটছে না স্থানীয়দের। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান। এদিকে পানি বেড়ে প্লাবিত হয়েছে হাওড়াঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। পানির নিচে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। টানা বৃষ্টি আর ভারতের ঢলে হু হু করে ঢুকছে পানি। বৃষ্টি কিছুটা কমলেও আশার বাণী নেই আবহাওয়ার। জেলার নদ নদী আর হাওরে বাড়ছে পানি, প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আগামী 48 ঘন্টা উজানে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় নিচু এলাকায় পানির চাপ আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবন ও সম্পদের নিরাপত্তায় জারি করা হয়েছে সতর্কতা। স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ব্র্যাগ, আপনারা জানেন ব্র্যাগ 792 জন তারা রেডি করে রেখেছে। ইরা আমাদের জানিয়েছে তারা 300 জন রেডি রেখেছে। রেড ক্রিসেন্ট 80 জন স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে। আর পাশাপাশি মেডিকেল টিম 1056টি। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20 গ্রাম। বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। আমরা অনেক মানুষই অনেক ভোগান্তি, ঘরের ভিতরে পানি, রান্না নাই, খাওয়া নাই। গরিব মানুষ, এবছর ফেটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে মাস খাবার। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসত ভিটে ছেড়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6000 পরিবার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বৃষ্টিতে অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে। মৌলভীবাজারে দুকুল উপচে প্লাবিত মনু নদ। তলিয়ে গেছে সদর ও কুলাউড়া সহ 3 উপজেলার 18টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন দেখা দিয়েছে রাজনগর উপজেলায়, নিচু এলাকায় জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে জায়গায় তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবারের প্যাকেট এবং চাল এবং বিভিন্ন টাকা তাদেরকে হচ্ছে। জলাবদ্ধতা ও বানভাসির কবলে মানুষ সংকটে রয়েছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নগদ অর্থ, শুকনো খাবার সহ সার্বিক সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবে সরকার, জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে কুমিল্লার টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করে মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সব প্রস্তুতি নিচ্ছে সরকার। তালিকা তৈরির পর দেয়া হবে সহায়তা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ধরনের কৃষকই হোক, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি, একদম সেপারেট করে। সো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নামতে আরও অন্তত 24 ঘন্টা। এরপর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে ধারণা করছে পূর্বাভাস কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কাও করছে তারা।
কয়েকদিন ধরে বন্যায় ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। মানবেতর জীবনযাপন করছেন বন্যা এলাকার মানুষ। এর মাঝে সুখবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে এক ব্রিফিংয়ে জানানো হয় আগামী 24 ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতিরও। যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের উজানে ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পানি সমতল কিছুটা ধীর গতিতে আসবে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ধীর গতিতে উন্নতি পরিলক্ষিত হতে পারে এবং এর পরবর্তী সময়ে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ইত্যাদি জেলা এবং সংলগ্ন উজালে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য, দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন বৃষ্টি হলেও আপাতত অতি ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। বৃষ্টি এলেই হাঁটু পানি, অলিগলি থেকে জলাবদ্ধ রাজধানীর রাজপথ, সঙ্গে যানজট, তীব্র হর্ন সহ নানা ভোগান্তি। এই দুর্ভোগের শেষ কোথায়? এখন সেই প্রশ্নের জবাব খুঁজতেই ক্লান্ত নগরবাসী। তবে নগরবিদেরা বলছেন সমন্বিত পরিকল্পনার ফল মিলতে পারে 2 বছরে। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিরপুর, মেঘ ডাকলেই নাকি এখানে রাস্তায় জমে হাঁটু পানি। 27 বছর ধরেই এই অবস্থার সাক্ষী মঈন হোসেন। কিন্তু এর শেষ কোথায় অন্য সবার মতো তারও অজানা। কঠিন ভোগান্তি, যেমন আমার কালকে ধরেন ব্যবসা বন্ধ থাকবো, সব তলিয়ে গেছে, হাউস মাউস ভিতরে সব তলিয়ে গেছে। একমাত্র এই রোডটাই বেশি অশান্তি। 10 মিনিট থেকে 20 মিনিট পিছিয়ে হলে সব তলে রোডঘাট হোমা নিয়ে যায়। সারা জীবনই দেখতেছি মিরপুরের এই একই অবস্থা। গাড়ি ধোয়ার এই ছবি দেখে বোঝা মুশকিল এটি খালনা চলাচলের রাস্তা। এই জলজটে সড়কে যানজটে কাটে ঘন্টার পর ঘন্টা, তারপরও থেমে যাওয়ার সুযোগ নেই। এর সঙ্গে লড়াই যেন নগরবাসীর প্রতিদিনের বাস্তবতা। গাড়িগুলোও ঠিকভাবে পাওয়া যায় না, তো ময়লা, নোংরা, আবর্জনা পানি আমাদেরকে পায়ে হেঁটে আসতে হয়। অনেক বিরক্তকর, খুবই কষ্ট হইতেছে ভাই। বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, রাস্তাঘাটে এরকম পানি জমে যায়, মানে চলাচল খুবই বাজে অবস্থা হয়ে যায়। এর সঙ্গে আছে তীব্র হর্ন, কালো ধোঁয়া আর ভাগাড়ের ভোগান্তি। এর থেকে রেহাই মিলবে কবে, সে প্রশ্ন প্রায় সবার কণ্ঠে। আজকের কাম তো অলরেডি ওখান থেকে নৌকা দিয়ে মানুষ পার করতে আগে, এখন ভ্যান দিয়ে মানুষ পারাপার করে। এই 31 বছর এই জায়গাটা কোনো উন্নতি দেখতেছি না, এই পানির কোনো অবসান দেখতেছি না। আসা যাওয়ার খুবই আর কি ভোগান্তি। এই যে আসলাম, এই পাশে সব প্যান জামা কাপড় ভিজে গেছে, একবার গেছি ওই পাশ, তো ওই পাশের তো প্যান জামা কাপড় ভিজে গেছে। এই চাপ পড়ছে নগরবাসী শরীর ও মনে, বাড়ছে উচ্চ রক্তচাপ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শহরের জীবনকে দায়ী করতে পারেন আপনি, কারণ এই শহরে আমাদের যে স্ট্রেস, শহরে থাকার যে আমরা রাত্রি জেগে থাকতেছি, আমরা যেমন আমরা বলি হার্টের জন্য হার্ট অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক, এসব নিয়ে দেখা যাচ্ছে প্রথম তার লক্ষণই হলো ওটা দিয়ে এসে আসলো আমাদের কাছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সমন্বিত পরিকল্পনায় শুধু নয়, এর কার্যকর বাস্তবায়ন চাইছেন নগর পরিকল্পনাবিদ। বলছেন এই কাজে জনগণকে যুক্ত করা গেলে পরিবর্তন সম্ভব 2 বছরে। সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে, যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে এবং যেখানে নগর সরকারও 11টা মন্ত্রণালয়ের 54টা সংস্থার বিশৃঙ্খল পরস্পর বিরোধী প্রকল্প এবং সমন্বয়হীন কার্যক্রমের বিপরীতে একটি সমন্বিত কর্মধারায় পরিকল্পিতভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে একটি পরিকল্পিত যাত্রায় ঘুরে দাঁড়াবে। আর সেজন্য শক্তিশালী নগর সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন নগরবিদরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। টানা বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাবে রাজধানীর বাজারে বাড়ছে শাকসবজি, ডিম ও মুরগির দাম। বিক্রেতারা সরবরাহ কমার অজুহাত দিলেও বাজার ঘুরে দেখা যায় চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ পর্যাপ্ত। বাড়তি দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ আর বন্যার কারণে সবজি সহ নানা নিত্যপণ্যের সরবরাহ কমেছে বাজারে। একই সাথে অনেক পণ্যের দামও কিছুটা বাড়তি।
কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন 10 থেকে 20 টাকা দাম বেড়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগির। এছাড়া প্রতি ডজন ডিমের দামও বেড়েছে অন্তত 10 টাকা। ডজনে আপনার আমরা আগে বেচতে আসলাম 110 টাকা, এখন বেচা 20 টাকা। সাদা ডিম ছিল 100 টাকা বেশি, এখন 110 টাকা বেচা লাগতেছে। আমি তো ভিজিয়া একটা মাল গুছিয়ে যাই, তাহলে আমার খরচ বেশি দেওয়া লাগবে। সব ধরনের সবজির দামও বাড়তি। ভেন্ডি, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। ভেন্ডি কিনছিলাম 10 টাকা 12 টাকা কেজি, এখন ভেন্ডি কিনা লাগে 20 টাকা 22 টাকা। পটল কিনছি 10 টাকা 12 টাকা, পটল 20 টাকা কিনা লাগে 30 টাকা বিক্রি করতেছে। কাঁচামরিচ এখন 100 টাকা কেজি, আর পাইকারি রেট হলে কি 90 টাকা। পণ্যের দাম বাড়ায় সংসারের খরচ বেড়েছে স্বল্প আয়ের মানুষের। বাজারে আসা ক্রেতাদের দাবি, পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং নিশ্চিত করা জরুরি। বৃষ্টির জন্য একটু বাড়ছে, কিন্তু দাম হয়তো মনে হয় ঠিকই আছে। আমাদের মধ্যবিত্ত যারা তাদের কষ্ট হচ্ছে। সরকারের একটু মনিটরিং বাড়াইলে আমাদের জন্য সুবিধা হয়, বাজারে দ্রব্যমূল্যটা একটু সহনীয় পর্যায়ে থাকে। এছাড়া বৃষ্টির প্রভাবে বাজারে ক্রেতার উপস্থিতিও কিছুটা কম বলে জানান বিক্রেতারা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সেপ্টেম্বরের মধ্যে 5 জেলায় শিশুদের জন্য বিশেষ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উপজেলায় চিকিৎসকদের সকল নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন সরকার প্রধান। আসে উঠছে ঢাকা মেডিকেল কলেজ। স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন সহ সাক্ষী দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সময়ের সাথে হয়ে উঠেছে নিম্ন মধ্যবিত্তের চিকিৎসার শেষ ঠিকানা। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি 80 পেরিয়ে 81তে সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গী ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে করেন বৃক্ষরোপণ। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে সমস্যা সংকটের নানা বিষয় তুলে ধরেন চিকিৎসকরা। এ সময় প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান। হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করব, যে হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চেয়েছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্যই পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, উপজেলায় চিকিৎসকদের জন্য সকল নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বলেন, সেপ্টেম্বরের মধ্যে 5 জেলায় শিশুদের জন্য বিশেষ সেবা চালু করা হবে। আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ বলি না, আমি বলি আগামী বাংলাদেশেরা। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি। আমরা বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না। প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করার আহ্বানও জানান। চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। যাদের রক্তে রক্তাক্ত লাল সবুজের বাংলাদেশ, পালাতে বাধ্য ফ্যাসিবাদী সরকার, মাত্র 2 বছরে সেই জুলাই যোদ্ধা ও স্বজনদের দিন কাটছে হতাশায়। তাদের একজন রামপুরার মোস্তাফিজুর রহমান, যার মাকে কেড়ে নিয়েছে বুলেট, মাথায় গুলিবিদ্ধ 8 বছরের ছেলে মুসাকে করেছে জীবন মৃত। জরুরি ভিত্তিতে শিশুটিকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন হলেও তা আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছে স্টার নিউজ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মীর শাহিন। বুলেটটা ঠিক এই জায়গা দিয়ে ঢুকে এই জায়গা দিয়ে বের হয়ে যায়, গুলি উড়ে গেছে, গুলি কেটে ফেলে দেওয়া লাগছে। চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘোরাচ্ছে, তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার একমাত্রই সন্তান। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও ছোট্ট মুসার জীবন এখন যেন আরো ছোট। জুলাইয়ের ঘাতক বুলেট A4 করে দিয়েছে মুসার মগজ। কৃত্রিম খুলি নিয়ে এভাবে বেঁচে থাকাটা যেন বেঁচে না থাকার মতোই। পাইলট হতে চাইছিল, পাইলট হওয়ার জন্য বলছি বাবা যে ইংলিশে পড়াশোনা করতে হয়। ও তখন বলে যে আমি ইংলিশে পড়াশোনা করবো বাবা, তাও আমি পাইলট হব, কিন্তু হয়তো এই স্বপ্ন আর পূরণ হবে না।
কারণ দুনিয়াতে মা মরার পর ও ছাড়া আমার আর কেউ নাই, ওকে নিয়ে আমার দুনিয়া। হারিয়ে গেছে মাঠের শৈশব, পড়ার টেবিলেও জমেছে ধুলো। স্ট্রেচার আর বাবার কোল ছাড়া একেবারেই অসহায় মুসা। এক কথায় 8 বছরের উচ্ছ্বাস, উদ্দীপনা আর কৌতূহল এখন পুরোপুরি ঘরবন্দি। ঢাকা মেডিকেলে ওর প্রায় 12টা সার্জারি হয়েছে এবং সিএমএইচে 7টা প্লাস, এই টোটাল 19টা সার্জারি ওর বাংলাদেশেই হয়েছে। মুসার বাবা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দেশে ফিরে এখন চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। সেখানকার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন মুসাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেয়ার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এবছরে বাতিল হয়েছে তা। এখন বাইরে বারবার অ্যাপয়েন্টমেন্ট নিলে যদি আমরা না যাই, তারা 3rd টাইম তো আর নিবে না। তো গুলি লেগে বাঁচার মতো একমাত্র বাংলাদেশি মানে ওই বেঁচে আছে। আমাদের এই ছোট শিশু মুসার চিকিৎসা নিয়ে যে আমাদের এত ঘুরাচ্ছে, এই হ্যাসেলটা থেকে আমরা মুক্তি চাই। মুসার বাবার কথা সরকারের দরজায় কড়া নাড়লেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত কোনো জবাব। তার কঠিন বার্তা, বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করতে না পারলে তা স্পষ্ট করুক সরকার। মুসার চিকিৎসার জন্য দেশ থেকে বিদেশ থেকে অনেকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু যখন আমরা তাদেরকে বলছি তাহলে আপনারা বলে দেন আপনারা পারবেন না, তাহলে আমি তাদেরকে বলি, তারা বলতেছে না আমরা কি বলছি করতে পারবো না, কিন্তু সময় লাগবে, সরকারি কাজ সময় লাগবে। অথচ মন্ত্রীর দপ্তরে এরকম একটি সেন্সিটিভ কাগজ পৌঁছে দিলেও তা পৌঁছায়নি স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে স্টার নিউজ। আমার নলেজ আসেনি, কাগজ আছে, আমি জাস্ট আফটার অ্যারাইভাল ইন দ্য অফিস আই মাস্ট লুক আফটার ইট। মানে তার হচ্ছে 2বার অলরেডি সিঙ্গাপুরে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে, একটা শিশু। আমি এখন গিয়ে এটা খবর নেব এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি কল করবো আপনাকে। যদিও গেল কয়েকদিন মন্ত্রণালয়ের বারান্দায় ঘোরাঘুরির পর এমন আশ্বাসে আর বিশ্বাস খুঁজে পাচ্ছেন না হতভাগ্য এই বাবা। বলছেন চোখের সামনে সন্তানের মৃত্যু হলে আত্মহত্যা করবেন তিনি। সরকার তরফে থেকে ওর চিকিৎসা না করাতে পারে, ব্যর্থ হয়, আমাদের বলে দিক আমরা পারবো না, তাহলে আমরা অন্য পথ বেছে নিই। তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমার একমাত্রই সন্তান। বিষয়টির বিস্তারিত জানতে গন্তব্য এবার সচিবালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই যুগ্ম সচিবের রুমে, যার কাছে কাগজ দিয়ে এসেছিলেন মুসার বাবা, তবে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। 24-এর 24 মাস পেরিয়েছে, বদলেছে প্রেক্ষাপট। যাদের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আজ নতুন বাংলাদেশ, সেই কাঁধগুলো হারিয়েছে শক্তি, হয়েছে নতজানু। কিন্তু কেন? এটা কি কোনো ষড়যন্ত্র নাকি রাষ্ট্রীয় উদাসীনতা? হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের এগিয়ে এসে অকপটে তা স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মন্ত্রী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা কাজ করেছেন, তাদেরকে খেতাব দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় ভাবছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, তাদের সম্মানী দেই এবং সাধারণ যারা মুক্তিযোদ্ধা তাদেরকেও সম্মানী দেই। এই যোদ্ধাদেরকে আমরা খেতাব দিতে পারি কিনা, আমি আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ করব। নতুন প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে উপযুক্ত শিক্ষক প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যদিকে সবাই এখন বিএনপি হয়ে গেছে, শিক্ষকদের বিএনপি হবার দরকার নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে রাজধানী মিরপুরে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। এ সময় রুহুল কবির রিজভী শিক্ষার উৎকর্ষ সাধনে সরকার একটা এজেন্ডা নিয়ে এসেছে বলে জানান। এখন থেকে প্রত্যেক ক্লাসে 5 মিনিট হলেও নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে শিক্ষকদের ক্লাস নেয়ারও আহ্বান জানান। দীর্ঘ 17 বছরের পরিক্রমায়
স্বৈরাচাররা যে আচরণ করে স্কুলের সাথে কিন্তু সেই আচরণগুলো গত 17 বছর হয়েছে। সেখানে আমাদের সামনে, আমার সামনে যারা আমাদের শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন, আপনারা বিভিন্নভাবে সেই সময়ের সকল কিছুর দৃশ্যমান সাক্ষী হিসেবে কিন্তু এখনো রয়েছে। উপযুক্ত শিক্ষক তাহলে উপযুক্ত প্রজন্ম তৈরি করা যায় না, উপযুক্ত শিক্ষার্থী তৈরি করা যায় না, এবং উপযুক্ত শিক্ষকের অভাবে যে শিক্ষা কার্যক্রম চলে সেটা হচ্ছে একেবারে ফাঁপা। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু কৃষি বা পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং ভবিষ্যতের ওপরও গভীর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের উৎস ও কারণ চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে হবে। দেশে 5 কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 65 লাখ গাছ রোপণ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর উপর জোর দিতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দায় খুব কম, কিন্তু পরিণতি আমাদেরকে বেশি ভোগ করতে হচ্ছে, যার ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, লবণাক্ততা বৃদ্ধি, তাপ প্রবাহ এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের উন্নয়ন, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলছে। গণভোটের রায় বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য জোট। এতে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন, এবং রাফিনের কাছ থেকে জানতে চাইব সমাবেশ কখন শুরু হবে আর অতিথি হিসেবে কারা কারা সেখানে থাকবার কথা রয়েছে জানাবেন। রঞ্জু, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ গ্রহণ, কুশির এবং সীমান্ত হত্যা বন্ধ সহ যে জনদুর্ভোগ লাঘবের জন্য 4 দফা দাবিতে আজ 11 দলীয় ঐক্য জামায়াতে ইসলামের নেতৃত্বে তারা রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে সমাবেশে রংপুরের যে 8 জেলা রয়েছে, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী এবং পঞ্চগড়, সেই জেলাগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন, সমাবেশস্থলে যোগ দিয়েছেন এবং রংপুর বিভাগের যে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। নির্বাচিত সংসদ সদস্যরা, জামায়াতে ইসলাম সহ অন্যান্য যে 11 দলের যে স্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন। আজকে যে বিভাগীয় সমাবেশে অনুষ্ঠানে যে সভাপতি, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি গতকাল রাতেই রংপুর এসেছেন, তার দলীয় নেতাকর্মীর সাথে মিটিং করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশস্থলে এসে কিন্তু অনুষ্ঠানে যোগ দেবেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি ইতিমধ্যে রংপুরে এসেছেন, সার্কিটে অবস্থান করছেন। কিছুক্ষণ পরেই তারা এই সমাবেশস্থলে এসে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, রংপুরের যে 33টি নির্বাচিত আসন, এই আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে 18টি নির্বাচিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সংসদ সদস্যরা এসেছেন জামায়াতে ইসলাম, ছাত্র শিবির, এনসিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে স্টেজে এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন। আয়োজক এবং বক্তারা যেটি বলছেন যে নির্বাচন সরকারের 4.5 মাসেও কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা পরিবেশের উন্নতি হয়নি, জনদুর্ভোগ রয়েছে, পাশাপাশি গণভোটের বাস্তবায়ন না হওয়ার জন্য তারা আজকের এই দাবিতে এই সমাবেশ করছে। রঞ্জু, রাফিন, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুরে এক হাউজিং ব্যবসায়ীকে হত্যার হুমকি ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার ঘটনা ভিডিও কলে দেখানো হচ্ছিল কোনো বড় ভাইকে। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 12 থেকে 15 জনকে আসামি করে মামলা হয়েছে। কয়েকজনকে শনাক্ত ও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরে নিজ বাসার গ্যারেজে অবস্থান করছিলেন ব্যবসায়ী আবু কোম্পানি ও তার লোকজন। এ সময় দেশীয় অস্ত্র হাতে সেখানে ঢোকে মুখে মাস্ক পরা 10 থেকে 15 জন যুবক। নানাভাবে হুমকি ধামকি দিয়ে আবু কোম্পানি ও তার লোকজনকে মারধর শুরু করেন তারা। এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের এক প্রতিবেশীকেও মারধর করে দুর্বৃত্তরা। আবু বকর কোম্পানি এবং ওনার ভাতিজা ইয়ার হোসেন ভাই, এই দুজনকে 8-10 জন ছেলে পেলে কিশোর গ্যাং বড় বড় ছুরি নিয়া, সামুরাই নিয়া ঘেরাও কইরা পিটাইতেছে, গালাগালি করতেছে, মারধর করতেছে। কিশোর গ্যাংয়ের উৎপাত এবং এই উপদ্রবে আমরা মোহাম্মদপুরবাসী অতিষ্ঠ। নিঃসন্দেহে মোহাম্মদপুর একটা অভিজাত এবং শান্তিপূর্ণ এলাকা, এই মোহাম্মদপুরের শান্তি নষ্ট করতেছে কিশোর গ্যাং। আমি আবু কোম্পানি, তুই অন্যের জমি দখল করস,
তো ওই অমুক দল করস, তা বলে না আমি কোনো দলও করি না, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমি কারো জায়গা জমি দখল করি না। যদি কারো জায়গা জমি দখল করে থাকি তাহলে আমাকে দেখান, আমি তার জায়গা ছেড়ে দেব, দেখান আমাকে প্রমাণ দেখান, আন্তাজে বললে তো হবে না। এটা বলার পরেই ওরা মানে একজনের নির্দেশে আসছে, আসার পরেই সামুরাই চাক্কু দিয়ে মানে ছুরি দিয়ে সমানে মাইর শুরু করছে। এই মোহাম্মদপুরটাকে এইসব গ্রুপ, বিভিন্ন গ্রুপে এরা ভাড়া খাটে এবং এই মোহাম্মদপুরটাকে এরা অশান্ত করে তুলছে। এ ঘটনায় চাঁদ উদ্যান এলাকার হেলাল, মুন্না, শাওন ও রায়হান নামে 4 জন সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে এই হামলা। ওনার একটা হাউজিং ব্যবসা রয়েছে, এই ব্যবসাকে নিয়েই মেনলি এই শত্রুতা এবং পূর্ব শত্রুতার জের ধরেই কালকে এই হুমকির ঘটনাটি ঘটেছে এবং 2 জন ভুক্তভোগী এখানে রয়েছেন যারা খুব হালকা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো আমরা একটি অভিযোগ পেয়েছি, সেখানে কয়েকজনের নামও আমরা পেয়েছি এবং তাদের আড়ালেও কিছু গডফাদারদের নাম থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। আমরা সবগুলো বিষয় নিয়ে আমরা এই খুব গুরুত্ব সহকারে এই মামলাটি তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। 5 আগস্টের পরপর আবু কোম্পানির এই বাসা থেকেই র্যাব ও সেনাবাহিনীর পোশাক পরে 75 লাখ টাকা ও 80 ভরি স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। মামলাটি ডিবিতে তদন্তাধীন রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। খুলনায় কিশোরী নির্জনা মায়ের হাতে খুন হয়েছেন জানিয়েছে পুলিশ। সকালের প্রেস ব্রিফিংয়ে কেএমপি কমিশনার দাবি করেন হত্যার ঘটনায় 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আরিফা ইয়াসমিন। পারিবারিক কলহের জেরে মেয়েকে খুনের বর্ণনা দিয়েছেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী হোসেন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 8 জুলাই রাতে নগরীর একটি আবাসিক এলাকা থেকে আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলী হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 3 সীমান্তে ফের পুশিন চেষ্টা চালিয়েছে বিএসএফ। এর মধ্যে লালমনিরহাটে 2 দফায় 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। 3 জনকে আটক করেছে স্থানীয়রা। এছাড়া জয়পুরহাটে 3 ও পঞ্চগড়ে 13 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিজিবির বাধায়। পুশিন চেষ্টার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবাসীর এই বিক্ষোভ প্রতিবাদ। শনিবার রাতের আধারে বুড়িমারি সীমান্ত দিয়ে প্রথমে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে 3 জনকে আটক করে স্থানীয়রা। ভোররাতে আরও 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। রাত্রে মনে করে পার করে দিয়েছে, আমরা এটা মেনে নিব না, আমরা ফেরত দিব। পুশিন চেষ্টা হয়েছে জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে। 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বিজিবির বাধায়। ইন্ডিয়া থেকে অনুপ্রবেশ মনে করে যে পাঠাচ্ছে ওরা লোকজন, 3টা মহিলা পাঠাইছে, আমরা ইতিপূর্বে আটক করছি। আমি রাত 3টার সময় যখন খবর পাই যে এই পাশ থেকে 3 জন কিছু পুশব্যাক হচ্ছে, তৎক্ষণাৎ আমি আমাদের ধবলসুতি বিওপিকে ক্যাম্প কমান্ডারকে ফোন দিলে ক্যাম্প কমান্ডার 5 মিনিটের মধ্যে আমার বরাবরে টহল পার্টি পাঠিয়ে দেয়। আমরা ক্যাম্প কমান্ডার টহল পার্টির সহযোগিতায় আমরা ওই পুশব্যাক 3 জনকে আটক করি। পঞ্চগড় সীমান্তেও একই চিত্র। 13 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, সেখানেও বাধা দিয়েছে বিজিবি। আপনারা আসেন, আমরা এক জায়গায় বসে মিটিং করি, কারণ আমাদের মিটিং এর পর আমাদেরকে সময় শেষ হলে রিপোর্ট দিতে হবে। আপনারা তাড়াতাড়ি আসেন আর আপনাদের লোকজন 3 জন মহিলাকে সসম্মানে ফেরত নিয়ে যান। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর থেকেই সীমান্তে চলছে পুশিন চেষ্টা। হাসিবুর রহমান, স্টার নিউজ। দ্বিতীয়বারের মতো খোলা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের দান বাক্স। সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে 3টি দান বাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে মিলেছে 4 বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। 18 দিন পর আবারও খোলা হলো সিলেটের হযরত শাহজালালের মাজারের দানবাক্স। 700 বছরের প্রথা ভেঙে দানবাক্স সিলগালা করার পর দ্বিতীয়বারের মতো শুরু হলো টাকা গণনা।
শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দানবাক্স ও ডেক থেকে টাকা বের করে মাজারের আঙিনায় গণনার কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। গণনা শেষ হলে উচ্চ কমিটির সভায় দানের অর্থ কিভাবে ব্যয় ও বন্টন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাজারের যে নির্ধারিত তহবিল আছে, নির্দিষ্ট তহবিল আছে, সে তহবিলে অর্থ জমা করা হবে এবং পরবর্তীতে আপনারা জানেন যে একটি কমিটি গঠন করা আছে আমাদের, যে মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত, সেই ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রশাসনের আশা, নিয়মিত প্রকাশ্যে টাকা গণনার মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি ও জন আস্থা আরও বাড়বে। যারাই উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা যে কমিটি আছি, কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা দিব যে আমরা কাউন্ট করে কত টাকা পেয়েছি। শত বছরের ঐতিহ্য বহন করছে এই মাজার। প্রতিদিন হাজারো ভক্ত দান করেন এখানকার দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেকে। তবে দীর্ঘদিন এই অর্থ প্রকাশ্যে গণনা করা হতো না। মাজারের ভিতরে যে টাকাটা ফালানো হয়, এরপরে হাত ক্যাশ দেওয়া হয়, বিকাশে দেওয়া হয়, গরু, ছাগল, স্বর্ণ অলংকার, বিদেশি মুদ্রা, এগুলো কোথায় যাচ্ছে? এইটা কিছুটা প্রশ্নবিদ্ধ। ড্যাগের দেখা গেছে যে ড্যাগের ওই যে রড দিয়ে ফাঁকা আছে, এইদিকে টাকা বাইর করার অনেক সিস্টেম রয়েছে। এগুলো যদি তদারকি ঠিক মতো করা হয় তাহলে আজকের যে হিসাব প্রায় কোটি টাকার কাছাকাছি দাঁড়ানোর কথা, সেটা আমি বিশ্বাস করি। তবে চলতি বছরের 22 জুন প্রথমবারের মতো প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে টাকা গণনা করা হয়। সেদিন মোট 17,65,549 টাকা পাওয়া যায়। পরে সেই অর্থ সোনালী ব্যাংকে খোলা একটি হিসাবে জমা রাখা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।